হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে দেখো রায়মাটির প্রশ্নবিচিত্রা, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। তো প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমরা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। আজকে আরও একটি কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস নিয়ে এসেছি, ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো, অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস আমরা এখানে কিন্তু 7টি করেছি, অর্থাৎ আমাদের দুটি অধ্যায় হয়ে গিয়েছে। ঠিক আছে, রাষ্ট্রসংঘ বৈশিষ্ট্য। আজকে আমরা একটি নতুন অধ্যায় শুরু করব, তৃতীয় অধ্যায়। একটি নতুন অধ্যায় আমরা শুরু করতে চলেছি এবং অধ্যায়টির নাম হলো নাগরিকতা, ঠিক আছে? তৃতীয় অধ্যায় শুরু করব, অধ্যায়টির নাম নাগরিকতা, এবং এটি কিন্তু আমাদের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের আজকে 8 নাম্বার ক্লাস। ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। চলো শুরু করে দিই ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় নাগরিকতা, ঠিক আছে? অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাসের 8 নাম্বার পর্ব। চলো শুরু করি। অধ্যায় নাগরিকতা, রাষ্ট্রবিজ্ঞান। দেখো, ভারতের সংবিধানের কত নম্বর ধারাসমূহে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে? উত্তর কিন্তু এখানে হয়ে যাবে 5 থেকে 11 নম্বর ধারায়। 5 থেকে 11 নম্বর ধারায়, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, ভারতে বিদ্যমান এক নাগরিকত্ব। আচ্ছা, পরের প্রশ্ন, বিদেশিরা ড্যাশ অধিকারটি ভোগ করেন, ড্যাশ অধিকার ভোগ করেন, রাজনৈতিক অধিকার ভোগ করে না। আচ্ছা, ভারত সরকার কোনো ব্যক্তির নাগরিকতা বিলোপ ঘটাতে পারে যদি সে ভারতে অনুপস্থিত থাকে উপযুক্ত কারণ ছাড়া 7 বছরের বেশি। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের নাগরিকতা লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে আবেদন করার পূর্বে অন্তত ভারতে কতদিন স্থায়ীভাবে বসবাসের শর্ত পূরণ করতে হয়? 7 বছর, ঠিক আছে? 7 বছর, ওকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা আইন প্রণয়ন করে 1955 সালে। পরের প্রশ্ন, সংবিধানের কোন ধারায় নাগরিকতা অর্জন, বিলোপ ও নাগরিকতা সংক্রান্ত যাবতীয় বিষয়ে পার্লামেন্টকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে? উত্তর হবে 11 নম্বর ধারা। পরের প্রশ্ন, সিকিমের ভারতভুক্তির পর সেখানকার অধিবাসীরা যে নাগরিকত্ব লাভ করে তাকে বলা হয় সমষ্টিগত নাগরিকতা। আচ্ছা, একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো নাগরিক। আচ্ছা, নাগরিক বলতে কি বোঝায়? দেখো, কোনো একটি রাষ্ট্রের স্থায়ীভাবে বসবাসকারী ও রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তি। তাহলে রাষ্ট্র নাগরিক বলতে কি বোঝে? কোনো একটি রাষ্ট্রের স্থায়ীভাবে বসবাসকারী ও রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তিকে কিন্তু নাগরিক বলে। আচ্ছা, এবারে দেখো, নাগরিক ও বিদেশিদের মধ্যে দুটি পার্থক্য হলো যে নাগরিকরা রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা ও বিদেশিরা অস্থায়ী বাসিন্দা। রাষ্ট্র তার নাগরিকের কাছে সমস্ত রকম কর্তব্য পালনের দাবি করে ও বিদেশিদের কাছে করে না, ঠিক আছে? এইগুলো কিন্তু এইভাবে প্রশ্ন দেবে, তোমরা একটু মন দিয়ে ভালো করে ক্লাসটা দেখো। এবার পরে দেখো, বিদেশি ও নাগরিকদের মধ্যে পার্থক্য হলো, দেখো, বিদেশিরা রাষ্ট্রের অস্থায়ী বাসিন্দা ও নাগরিকের রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন, ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন বিদেশি। আচ্ছা, নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি হলো স্বাভাবিক বা জন্মসূত্রে পাওয়া এবং কৃত্রিম উপায়ে, অর্থাৎ অনুমোদনের দ্বারা। আচ্ছা, নাগরিকতা অর্জনের জন্মস্থানের নীতি বলতে কি বোঝো? একটি শিশু যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে পরিণত বয়সে সেই রাষ্ট্রেরই নাগরিকত্ব লাভ করবে। পরের প্রশ্ন, দ্বৈত নাগরিকতা কাকে বলে? রক্তের সম্পর্ক নীতি ও জন্মস্থান নীতি অনুসারে একই সঙ্গে দুটি ভিন্ন দেশের নাগরিকতা অর্জন করা, এটা হলো দ্বৈত নাগরিকতা। ভালো করে বোঝো। দেখো, দ্বৈত মানে দুটো, ঠিক আছে? তাহলে দ্বৈত নাগরিকতা কাকে বলে? না, রক্তের সম্পর্ক নীতি ও জন্মস্থান নীতি অনুসারে একই সঙ্গে দুটি ভিন্ন দেশের নাগরিকতা অর্জন করা, অর্থাৎ একই সঙ্গে দুটি দেশের নাগরিকতা অর্জন, ঠিক আছে? ওকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কোনো নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারেন কিরূপ নাগরিক হলে? জন্মসূত্রে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, অনুমোদন সিদ্ধ নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারে না, ঠিক আছে? তো স্টুডেন্টস, ভিডিওটা একটুখানি লাইক করো, লাইক করে বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, ঠিক আছে? কারণ আমি কিন্তু তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের রায়মাটির প্রশ্নবিচিত্রাতে কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করাচ্ছি। সুতরাং তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি কিন্তু আর কয়েকদিন পর বাদেই এই যে অধ্যায়ভিত্তিক এমসিকিউগুলো হয়ে গেলে আমি কিন্তু তোমাদের মডেল সেট করাবো, ঠিক আছে? সুতরাং মডেল সেট কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, ওকে? তো তার আগে অধ্যায়ভিত্তিকগুলো করে নেওয়াটাও কিন্তু আমাদের পক্ষে খুবই খুবই জরুরি, ঠিক আছে? চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। দেখো,
আচ্ছা, নাগরিকতা বিলুপ্তির দুটি কারণ কি কি? দেখো, কোনো ব্যক্তি স্বেচ্ছায় তার নাগরিকতা পরিত্যাগ করে অন্য দেশের নাগরিক হলে, অন্য রাষ্ট্রে দীর্ঘকাল বসবাস করলে, কোনো স্ত্রীলোক যদি বিদেশে কোনো পুরুষকে বিবাহ করলে সেই রাষ্ট্রের নাগরিকতা লাভ করে। ঠিক আছে, তাহলে দেখো এই যে অনুরূপ নাগরিকত্ব বিলোপের দুটি কারণ বা নাগরিকত্ব বিলোপের দুটি ভিত্তি কী কী, আমরা কিন্তু কী বললাম যে কোনো ব্যক্তি স্বেচ্ছায় তার নাগরিকতা পরিত্যাগ করে অন্য দেশের নাগরিক হলে, অন্য রাষ্ট্রে দীর্ঘকাল বসবাস করলে, আর কোনো স্ত্রীলোক বিদেশি কোনো পুরুষকে বিবাহ করলে সেই রাষ্ট্রের নাগরিকতা লাভ করে। ঠিক আছে, আচ্ছা, এবার চলো আমরা পরের প্রশ্নে চলে যাই যে ভারতে পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় 18 বছর বয়সে। আচ্ছা, জন্মসূত্রে অর্জন করাই হলো নাগরিকত্ব অর্জনের ড্যাশ পদ্ধতি, স্বাভাবিক পদ্ধতি। ওকে, আচ্ছা, এবার চলো আমরা একটু পরের প্রশ্নে চলে যাই। দেখো 22 দাগ, দেখো 22 দাগ বলছে নাগরিকতা অর্জনের রক্তের সম্পর্ক নীতি বা রক্তদান নীতি বলতে কি বোঝো? দেখো বলছে শিশু যে রাষ্ট্রেই জন্মগ্রহণ করুক না কেন তার পিতামাতা সেই রাষ্ট্রের নাগরিক ও শিশুটিও সেই রাষ্ট্রের নাগরিকতা অর্জন করবে। ঠিক আছে, ওইটা একটুখানি খুলে নিই আমি। দেখো, তাহলে নাগরিকতা অর্জনের রক্তের সম্পর্ক নীতি বা রক্তদানগত নীতি বলতে বোঝায় যে শিশু যে রাষ্ট্রেই জন্মগ্রহণ করুক না কেন তার পিতামাতা যে রাষ্ট্রের নাগরিক, শিশুটিও সেই রাষ্ট্রের নাগরিকতা অর্জন করবে। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সুনাগরিক হওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় অশিক্ষা। আচ্ছা, জন্মসূত্রে নাগরিকতা অর্জনের প্রধান দুটি নীতি হলো কিন্তু রক্তের সম্পর্ক নীতি, জন্মস্থান নীতি। কি বললাম যে জন্মসূত্রে নাগরিকতা অর্জনের দুটি প্রধান নীতি হলো একটা হলো রক্তের সম্পর্ক নীতি আর জন্মস্থান নীতি। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন দেখো, নাগরিক শব্দটির উদ্ভব ঘটে গ্রীসে। আচ্ছা, নাগরিকতা হলো সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুনিশ্চিত মতামত প্রয়োগের ক্ষমতা, এই কথা বলেছেন ল্যাস্কি। আচ্ছা, কোথায় কৃতদাস শ্রমিক ও মহিলাদের রাষ্ট্রীয় কাজে অংশ নিতে দেওয়া হতো না? প্রাচীন গ্রীসে। দ্বৈত নাগরিকত্ব কোন দেশে দেখা যায়? মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যায়। আচ্ছা, ভারতের প্রথম নাগরিক বলা হয় কাকে? না, রাষ্ট্রপতিকে। এটা তোমরা কিন্তু আগেও পড়েছো বহুবার, ক্লাস 10-এও পড়েছো, 8-এও পড়েছো যে ভারতের প্রথম নাগরিক বলা হয় কাকে? রাষ্ট্রপতিকে। এটা তোমরা 8-এ পড়েছো। ঠিক আছে, ভারতের প্রথম নাগরিক বলা হয় রাষ্ট্রপতিকে। তারপর দেখো, সুনাগরিকতার পথে দুটি প্রতিবন্ধকতা হলো নির্লিপ্ততা ও স্বার্থপরতা। ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের 2য় অংশে। আচ্ছা, ভারতের সর্বশেষ নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয়, এটা কিন্তু 2019 সালের 11 ডিসেম্বর। ভারতের সর্বশেষ নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয় 2019 সালের 11 ডিসেম্বর। আচ্ছা, স্তম্ভ মেলাও দেখো, এখানে আছে একের স্তম্ভ মেলাও 1-এর ডি 2-এর সি 3-এর বি 4-এর এ। ঠিক আছে, একটু আরেকবার দেখে নাও তোমরা স্তম্ভ মেলাওটা, যে স্তম্ভ মেলাও কী হবে? একের ডি, দেখো 1-এর ডি 2-এর সি 3-এর বি 4-এর এ। আরেকটা স্তম্ভ মেলাও আছে 1-এর সি 2-এর ডি 3-এর এ 4-এর বি, 1-এর সি 2-এর ডি 3-এর এ 4-এর বি, 1-এর সি 2-এর ডি 3-এর এ 4-এর বি। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা আজকে 8 নম্বর ক্লাস শেষ করলাম। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের রায়মাটির প্রশ্নবিচিত্রা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।